নমস্কার, বাংলা স্ফিয়ারের রাত্রি 9টার ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আর নির্মলা সীতারামনের মধ্যে কে সত্যি কথা বলছেন সেটা বোঝার জন্য কোনো অতিরিক্ত বুদ্ধির প্রয়োজন হয় না। আপনারা দুজনের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, শুনে নিজেদের মতো করে যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েই নিয়েছেন। আমি আর তার মধ্যে ঢুকছি না। আমি খালি ভাবার চেষ্টা করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আমার আপনার করের টাকায় একটা বিশেষ বিমান হাঁকিয়ে ভাইপোকে সঙ্গে নিয়ে দিল্লি গেলেন এবং আবার আজকে ফিরে এলেন, এতে তো কোষাগারের কয়েক লক্ষ টাকা খরচা হলো। বিনিময়ে তিনি পেলেনটা কি? হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ আওয়ার ভিজিট? এবং এইভাবে একটা আনপ্রোডাক্টিভ অকারণ সফরে রাজ্য সরকারের কোষাগার থেকে টাকা খরচা করা, এর জন্যে কি একটুখানি আত্মগ্লানিও তার হয় না? যিনি একদা কমার্শিয়াল ফ্লাইট ছাড়া চলতেন না, ইকোনমি ক্লাস ছাড়া উঠতেন না, তার এই যে বৈকল্য যত দেখছি তত মেলাতে পারা যাচ্ছে না। মা যা ছিলেন আর মা যা হইয়াছেন এর মধ্যে প্রায় সমুদ্র সমান তফাৎ হয়ে গেছে। প্রথম কথা হলো, দেখুন, নিজের যাওয়াটাকে জাস্টিফাই করতে প্রথমে কলকাতায়, তারপরে দিল্লিতে বসে তিনি যেসব কথা বললেন সেগুলো একেবারেই যুক্তির প্রশ্নে ছেঁদো। তিনি বললেন, আমি তো অনেক আগেই বলে দিয়েছিলাম ওদের যাব, লিখিত স্পিচও পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে তো বাজেট হলো। বাজেটে এইভাবে যে রাজ্যগুলিকে বঞ্চিত করা হবে সেটা তো তার পরের ঘটনা। তাছাড়া ইন্ডিয়া জোটের বাকি শরিকরা যে এই বৈঠক বয়কট করছে সেটা তো আমাকে কেউ বলেনি। আমাকে তো কেউ, তার মানে কি দাঁড়াচ্ছে? মানে হচ্ছে ইন্ডিয়া জোটের ভিতরে এখনো কোঅর্ডিনেশনের প্রচণ্ড অভাব। অতএব তিনি এমন দুটি কারণ বললেন যে দুটি কারণের একটাও ধোপে টেকে না। প্রথম কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এর রাজনীতির রেকর্ড যদি কেউ একটু উল্টে পাল্টে দেখেন তাহলে তারা দেখতে পাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অসাধ্য কোনো কাজ নেই। মনমোহন সিং একবার ঢাকা সফরে গেছিলেন, কথা ছিল তিস্তার জলবন্টন নিয়ে হাসিনার সঙ্গে তিনি একটি চুক্তি করবেন। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকা উচিত ছিল, থাকার কথা ছিল। তো একেবারে শেষ মুহূর্তে কাউকে না জানিয়ে মমতা ঢাকাগামী বিমানে ওঠেননি। তো যিনি একটা দেশের প্রধানমন্ত্রীকে আরেকজন প্রধানমন্ত্রীর সামনে এভাবে চকিতে বেইজ্জত করতে পারেন, তার কাছে কোনটা অসাধ্য কাজ আমার তো মাথায় ঢোকে না। প্রথম কথা, বাজেট তো পরে হবেই, আর রাজনীতিতে সিচুয়েশন ইজ ডাইনামিক। আজকে একরকম আছে বলে কালকেও সেরকম থাকবে এমন তো কোনো কথা নেই। অতএব বাজেটের আগে তিনি কথা দিয়েছিলেন বলে সেই কথা তাকে রাখতেই হবে, এটা খুব একটা ছেঁদো কথা হয়ে গেল নাকি? বিশেষ করে এমন একজনের মুখ থেকে যিনি নীতি আয়োগের মিটিংয়ে যাবেন না বলে নীতিগত অবস্থান নিয়েছিলেন এবং জানুনি, এবং একটা সময় দাঁড়িয়ে গেছিল যখন পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করতেন শুধুই অমিত মিত্র, শুধু নীতি আয়োগের বৈঠকে নয়, দিল্লির কার্যত সব ধরনের বৈঠকেই। সেই মুখ্যমন্ত্রী যদি আজকে হঠাৎ বলেন যে নীতি আয়োগের বৈঠকে যাবেন বলে তিনি কথা দিয়েছিলেন, অতএব সেই কথার খেলাপ কি করে করেন, তাহলে
কনক্লুশন যা ড্র করার আপনারা করে নিন। 2 নম্বর, তিনি বলছেন ইন্ডিয়া জোটের মধ্যে কোনো কোঅর্ডিনেশন হয়নি। প্রথম কথা, যে সভায় ইন্ডিয়া জোট এই সিদ্ধান্ত নিয়েছিল যে এই শরিক দলের কোনো মুখ্যমন্ত্রী এই মিটিংয়ে যাবে না, সেখানে কি তৃণমূল কংগ্রেসের একজন লম্বকর্ণ ফর্সা সাংসদ উপস্থিত ছিলেন না? তিনি কি তাতে সায় দেননি? আর তিনি কি সায় দিয়েছেন তার নেত্রীর অনুমতি না নিয়েই? সুতরাং এইসব ছেলে বোলানো যুক্তি তিনি কাকে দিচ্ছেন? আচ্ছা, এই যে বাদ দিচ্ছি আমি কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের কথা, এই যে স্টালিন নিজেই সিদ্ধান্ত নিলেন যাবেন না, পিনারাই বিজয়ন সিদ্ধান্ত নিলেন যাবেন না, এরা কবে কার সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন? সুতরাং প্রশ্নটা তো ইন্ডিয়া জোটের কোনো লোক আপনাকে টেলিফোন করে আমন্ত্রণ জানিয়েছে বা জানায়নি তার নয়। এটা তো কারোর মেয়ের বিয়ে হচ্ছে না যে আমাকে তো ভাই নেমন্তন্ন করেনি, কেন আমি যাব। এটা তো আপনি যদি সত্যিই বিশ্বাস করেন যে কেন্দ্রীয় সরকার এবারের বাজেটে রাজ্যগুলির প্রতি এমন বিমাতৃসুলভ আচরণ, কোট আনকোট, এখন দেখছি সিপিএমের লব্জে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলা অভ্যেস করে ফেলেছেন, বিমাতৃসুলভ আচরণ হচ্ছে একটা সেই রকম লব্জ, সে যাই হোক, তাহলে আপনার সিদ্ধান্তের নির্ণায়ক কোনটা হওয়া উচিত ছিল? আমলা স্তরে বৈঠকে যাওয়ার জন্য একটা আনুষ্ঠানিক সম্মতি, নাকি রাজনৈতিক স্তরে রাজ্যকে বঞ্চিত করা এবং বেছে বেছে সমস্ত বিরোধী রাজ্যগুলিকে বঞ্চিত করার বিরুদ্ধে আপনার রাজনৈতিক প্রতিবাদ? আপনি নিজেকে একজন সিনিয়র নেত্রী বলছেন আমি এতদিন ধরে রাজনীতি করেছি, এতবার এমপি হয়েছি, এতবার চিফ মিনিস্টার হয়েছি, এত কিছু তো আপনি হয়েছেন, কিন্তু হবার পরেও কি আপনার রাজনৈতিক কাণ্ডজ্ঞান খুব বেড়েছে? এই ধরনের কথা আপনি যখন বলেন তখন তো আমার মনে হয় যে এক ফোঁটাও এখনো পর্যন্ত বাড়েনি। সুতরাং উনি গেলেনই একটা অদ্ভুত যুক্তি খাড়া করে, এবং সঙ্গে নিয়ে গেলেন তার ভ্রাতুষ্পুত্রকে। সে উনি নিয়েই যেতে পারেন, ওনার প্লেন, খরচা তো গৌরী সেন দেবে, আর তাছাড়া দিল্লিতে ভাইপোর বাড়িতেই তিনি থাকবেন, অতএব নিয়ে যেতেই পারেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যা দেখলাম দৃশ্য যাওয়ার পথে এবং ফেরার পথে, খুব বেজার মুখ করে পিসির থেকে প্রায় 3-4 ফুট দূরত্ব মেনটেন করে ভ্রাতুষ্পুত্র একেবারে কলের পুতুলের মতো বেজার মুখে দাঁড়িয়েছিলেন। তার বাইরে তো আর কিছু তাকে আমি করতে দেখলামই না। সুতরাং দিল্লি সফরে তার সঙ্গে থাকার প্রয়োজনীয়তাটা কি ছিল? 3 নম্বর হচ্ছে, আপনি আপনার একটা কথা আজকে আমি এই নিয়ে অতীতেও বলেছি, আজকে আবার বলবো, সেটা হচ্ছে আপনি কেন্দ্রের বিরুদ্ধে একদম চূড়ান্ত বঞ্চনার অভিযোগ বারে বারে আনছেন, এবং এই যে মানরেগায় টাকা বন্ধ হয়ে যাওয়া, আবাস যোজনায় টাকা না পাওয়া, তারপরে এই প্রাইমারি হেলথ সেন্টার বানানোর টাকা বন্ধ হয়ে যাওয়া, রুরাল রোড নির্মাণের টাকা বরাদ্দ বন্ধ হয়ে যাওয়া, এইসব নানাবিধ আপনার যে ফর্দ আছে অভিযোগের, সেটা থেকে তো আপনারা রাজনৈতিক ডিভিডেন্ড যা পাওয়ার, 2024-এর ভোটে গরিব মানুষকে এই একই কথা বারে বারে বলে আপনারা খুব সুন্দর রাজনৈতিক ফায়দা তুলতে পেরেছেন। হঠাৎ যদি কেন্দ্র আপনাকে একদিন সব বকেয়া দিয়ে বসে, তাহলে কি বলবেন? অবশ্য আমি সেই ধরনের হাইপোথেটিক্যাল সিচুয়েশনে যেতে চাই না। আপনার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের
প্রধানত দুটো দিক আছে। একটা হচ্ছে এই বিবিধ কেন্দ্রীয় প্রকল্পে যে অর্থ সাহায্য কেন্দ্র করে থাকে সেটা গত 3 বছর ধরে বন্ধ হয়ে থাকা। এটা ঠিক যে, এবং এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই সুযোগ পান একবার করে শোনান। সেটা হচ্ছে 2020, 21, 22, 23 এই 3টি অর্থবর্ষে বিবিধ খাতে আপনাদের যা প্রাপ্য টাকা তার একটা টাকাও কেন্দ্র দেয়নি। এবং আপনারা বলছেন যে আপনাদের তরফ থেকে আর কোনো ত্রুটি নেই, কেন্দ্রীয় সরকারের বিবিধ প্রতিনিধি দল এখানে এসে যা কিছু সুপারিশ করেছিলেন কিংবা কেন্দ্রীয় সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে তাদেরকে যা যা সংশোধনী করার কথা বলা হয়েছিল সব আপনারা করেছেন, তা সত্ত্বেও আপনাদের দিল্লি টাকা দিচ্ছে না। দেখুন, এটা সম্পূর্ণ সত্য না অসত্য আমি বলতে পারবো না, কিন্তু আমার কথা হচ্ছে 3 বছর ধরে ঢেঁড়া না পিটিয়ে এতদিনে তো এই বিষয়টার একটা সুষ্ঠু আইনানুগ মীমাংসা আপনারা করে ফেলতে পারতেন। যদি এতবার দিল্লিতে দৌড়দৌড়ি না করে, হেলিকপ্টারের তেলের খরচা এত না বাড়িয়ে সোজা একটা টেলিফোন করে কপিল সিব্বাল বা অভিষেক মানু সিংভিকে বলে দিতেন যে দিস ইজ এ ম্যাটার অফ সেন্টার স্টেট রিলেশন, ইট ইম্পিঞ্জেস আপন দ্য প্রিন্সিপল অফ ফেডারেলিজম। সুতরাং হকের টাকা কেন্দ্র কি করে আটকে রাখে? এতদিনে কিন্তু আপনাদের দাবি যদি সঙ্গত হতো তাহলে আপনারা সুবিচার পেয়ে যেতেন। একই কাজ বিভিন্ন সময় লক্ষ্য করে দেখবেন, বিভিন্ন রাজ্য তাদের দাবি দাওয়া আদায়ের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কর্ণাটক হয়েছে, কেরল হয়েছে, তামিলনাড়ু হয়েছে, এমনকি পারস্পরিক বিবাদ নিয়েও তারা সুপ্রিম কোর্টে চলে যান, জল বন্টন ইত্যাদি এবং ইত্যাদি। সুতরাং আসল কাজটা না করে, যেখানে আপনাদের পায়ে আঁচিল উঠলে আপনারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, এবং দ্বারস্থ শুধু হন না, ভারতবর্ষের সবচাইতে দামি উকিলদের নিয়োগ করে দেন, সেই সরকার 3 বছর ধরে লাথিজাটা খেয়ে কেন্দ্রের এই বঞ্চনা সহ্য করছে কেন? ইট ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ। কেননা পরিস্থিতি যা দাঁড়িয়েছে এবং আপনারা যেভাবে ন্যারেটিভটা সাজাচ্ছেন, তা থেকে আমার মনে হচ্ছে যে এই আদালতের দরজায়, তাও আবার কনস্টিটিউশনাল হাইয়েস্ট কোর্টের দরজায় কড়া নাড়া ছাড়া আপনাদের সামনে কোনো রাস্তা নেই, অথচ সেই রাস্তাটা আপনারা সযত্নে পরিহার করে চলেছেন। আর একবার যদি আপনারা যেখানে ন্যায় বিচার পাওয়া যাবে সেই তার দ্বারস্থ না হন, তাহলে অনিবার্যভাবে প্রশ্ন উঠবে যে আপনারা যে দাবি করছেন সেটা কতটা যথার্থ। দেখুন, আমাদের রাজ্যের সমস্যা হচ্ছে, আমাদের রাজ্যে যেমন শাসক তেমনি বিরোধী, তেমনি মিডিয়া, তেমনি সিভিল সোসাইটি, একেবারে সব কিছু হচ্ছে একটা বিলো মিডিওক্রিটির সর্বগ্রাসী আচ্ছাদনের তলায় বসে আছে। আমাদের বিরোধীরা, এই ধরুন শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি বা সুকান্ত মজুমদারের, তারা শুধু টেলিভিশনের সামনে বাইট দেওয়ার জন্য এবং নিত্য নতুন অপ্রাসঙ্গিক কথা বলার জন্য তারা রাজনীতি করে। এখন বিরোধী বনাম তৃণমূলের সম্পর্কটা এখন কার্যত একটা খেউড়ে পর্যবসিত হয়েছে, যেখানে এ ওকে বলছে তুই চোর, ও বলছে তুই চোর। এর বাইরে কোনো পলিটিক্যাল ডিসকোর্স আপনারা পশ্চিমবঙ্গে শুনতে পারেন কি?
আমার কানে তো আসে না। আমার প্রশ্ন হলো, সত্যি যদি রাজ্য সরকারের দাবি অসঙ্গত হয়, তাহলে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য এনে কেন রাজ্যবাসীকে বোঝানোর জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করছেন না, যে শ্বেতপত্রে পরিষ্কার করে দেওয়া থাকবে যে রাজ্য সরকার এই জায়গায় এই অন্যায় করেছে এবং সেই কারণেই টাকা উইথহেল্ড হয়ে আছে। এই রাজ্যের বিজেপি নেতারা, একজন মন্ত্রী হয়েছেন, সজ্জন শিক্ষিত মানুষ, তিনি হঠাৎ খেয়ে দিয়ে কাজ নেই উত্তরবঙ্গকে নর্থ ইস্টার্ন কাউন্সিলের ভিতরে ঢোকাবেন বলে প্রধানমন্ত্রীর সময় নষ্ট করে এসেছেন। অথচ এই রকম একটা জরুরি বিষয়ে, যার সঙ্গে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ জড়িত, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে এক লাইন চিঠিও লিখেছেন কি? কিংবা আমাদের মিডিয়ায় এ নিয়ে কোনো তথ্যভিত্তিক আলোচনা আপনারা শুনেছেন কি? আমি আমার সাধ্যমতো এই কাজটাই অতীতে করেছি। যতদিন আমি এই ভিডিও করব ততদিন করে যাব। এটা হচ্ছে আপনাদের গ্রিভান্সের একটা দিক। আরেকটা দিক, তার জবাব দেওয়ার জন্য আমি তৈরি হয়ে আজকে বসেছি। আপনারা বলছেন যে সেন্টার আমাদের রাজ্য থেকে যে পরিমাণ জিএসটি এবং কর তুলে নিয়ে যায়, তার মাত্র নাকি ছিটে ফোটা একটা অংশ আপনারা ফেরত পান, বাকিটা পান না। এটা একটা অন্যায় বন্দোবস্ত। এবং এখন তারা বুঝতে পারছেন যে জিএসটির প্রস্তাবে রাজি হওয়া কত বড় ভুল হয়েছিল। এবার আপনাদের কতগুলো তথ্যর কথা বলি। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা ভারতবর্ষের মোট জনসংখ্যার 7.5%, 7.5%। এবং জিএসটি হচ্ছে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, হচ্ছে এসেনশিয়ালি একটা কনজামশন বেসড ট্যাক্স। অর্থাৎ যে রাজ্যে উপভোক্তার সংখ্যা যত বেশি, সেই রাজ্য তত বেশি জিএসটি সংগ্রহ করবে। তার একটা অংশ কেন্দ্রীয় সরকার পাবে আর বাকিটা রাজ্য সরকার পাবে। এখন এবং ওয়েস্ট বেঙ্গল ইজ এ কনজিউমার বেসড স্টেট। আমাদের রাজ্যে শিল্পায়ন নেই, এখানে প্রোডাকশন কিছুই হয় না। সুতরাং আমাদের রাজ্যবাসী উপভোক্তা হিসেবে সর্বজনবিদিত, আমরা উই আর নট প্রডিউসার্স অফ এনি গুডস। এখন সেখানে দেখা যাচ্ছে যে এতৎ সত্ত্বেও কনজামশন বেস ট্যাক্স সেখানে পশ্চিমবঙ্গ একটা কনজিউমার স্টেট হওয়া সত্ত্বেও আমাদের জিএসটি, টোটাল জিএসটি কত হয়েছিল 22-23-24 সালে? এক্সাক্ট ফিগারটা বলছি, 62,613 কোটি টাকা। যেখানে গোটা দেশ জুড়ে হয়েছিল 15,23,249 কোটি টাকা। তার মানে কি দাঁড়াচ্ছে? 4.11% গোটা ভারতবর্ষের নিরিখে। 7.5% জনসংখ্যা, মাত্র 62,613 টাকা জিএসটি বাবদ আয়, যেটা অঙ্ক করলে দাঁড়াচ্ছে মাত্র 4.11%। তার মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হচ্ছে আমাদের রাজ্যের অর্থনীতির এত বেহাল অবস্থা যে এখানে উপভোক্তার সংখ্যাও তেমন হারে বাড়ছে তো নাই, বরঞ্চ স্ট্যাগনেন্ট ছিল এক সময়, এখন কমতে শুরু করেছে। এবার দেখুন, এই তো জিএসটির মধ্যে দুটো পোর্শন থাকে, একটাকে বলে সিজিএসটি, আরেকটাকে বলে স্টেট জিএসটি।
এই 61,62,613 টাকার মধ্যে সেন্টার জিএসটি বাবদ নিয়েছে কত? 19,267। তাহলে সিংহভাগ কি করে নিল? 19,000, 1/3-এরও কম। সুতরাং তার চেয়েও বড় কথা হচ্ছে এই যে রিমেইনিং জিএসটি ইজ রিটেন বাই দ্য স্টেট। 62,613 থেকে যদি 19,267 বাদ দেন, তাহলে যে অঙ্কটা দাঁড়ায় সেই অঙ্কটা পুরোটাই রাজ্য সরকার পেয়েছে। তাহলে মুখ্যমন্ত্রী যখন বলেন যে আমাদের এই রাজ্য থেকে যে পরিমাণ জিএসটি নিয়ে যাওয়া হয় তার তুলনায় আমাদের কিছুই দেওয়া হয় না, তখন কেন তার মুখের উপরে এই তথ্যটা ফেলে বিরোধীরা বিধানসভায় কথা বলেন না? আমি জানি না। তারপরে ধরুন, যদি আপনারা দেখেন কন্ট্রিবিউশন অফ জিএসটি টু দ্য সেন্ট্রাল জিএসটি, ওয়েস্ট বেঙ্গলের কন্ট্রিবিউশন যেখানে 4.11, মহারাষ্ট্রের কন্ট্রিবিউশন সেখানে 21.015%, 21ই ধরলাম। এবং ভলিউমটা কত? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেখানে 19,267 কোটি, মহারাষ্ট্রের ক্ষেত্রে সেটা 86,258। কর্ণাটক ছোট রাজ্য, 9.53 হচ্ছে পার্সেন্টেজ অফ কন্ট্রিবিউশন। ইন রিয়েল টার্মস 33,321 কোটি টাকা। তামিলনাড়ু 7.9 আর কন্ট্রিবিউশন 31,693 কোটি টাকা। এখন এই যে স্টেট ওয়াইজ ডাইরেক্ট ট্যাক্স কালেকশনের 22-23-এর যে হিসেব পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলস কন্ট্রিবিউশন in country's collection of district taxes is only 56,323 crores out of a total collection of 16,26,927 crore direct tax. তার মানে দাঁড়াচ্ছে গোটা দেশের তুলনায় যে সব কম্পেয়ার করলে আমাদের ইয়ে হচ্ছে, মূরদ হচ্ছে 3.46, মহারাষ্ট্রের সেখানে 37.75, কর্ণাটকের 12.62, তামিলনাড়ুর 6.60। কাকে বোকা বানানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? তারপরে কি দাঁড়াচ্ছে, এছাড়াও তার মানে জিএসটি বাবদ যত টাকা আয় হয় তার সিংহভাগ 2/3 রাজ্যই রাখে। তার চেয়েও বড় কথা, সেন্ট্রাল গভর্নমেন্ট ডেভলিউশন অফ ট্যাক্স, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে কর বাবদ যে আয় করে সেটা তো ডেভলিউশন করে বিভিন্ন স্টেটকে দিতে হয়। কোন স্টেটকে কত দিতে হবে সেটা ডিটারমিন করে দেয় ফিনান্স কমিশন, যেটা 5 বছর অন্তর অন্তর ফিনান্স কমিশন গঠিত হয়। সেখানে কি দেখা যাচ্ছে যে এই ডেভলিউশন বাবদ পশ্চিমবঙ্গ সেন্ট্রাল গভর্নমেন্টের যত ট্যাক্স পায় তার 7.53% আসে পশ্চিমবঙ্গের কাছে। আর যে গ্রান্টস ইন এইড আছে, এছাড়াও কেন্দ্রীয় সরকার আরেকটাভাবে সাহায্য করে সব রাজ্যকে, সেটাকে বলে গ্রান্টস ইন এইড। এটা একটা আনটাইড লোনের মতো, একটা অনুদানই ধরা ভালো। তাতে আমাদের শেয়ার কত জানেন? 8.51। তার মানে কি দাঁড়াচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের জিএসটি কালেকশন হচ্ছে দেশের মধ্যে 4.11, ডাইরেক্ট ট্যাক্স 3.46, গ্রান্ট ইন এইড 8.51, ডেভলিউশন 7.52। মহারাষ্ট্র জিএসটি 21, ডাইরেক্ট ট্যাক্স 37, গ্রান্ট ফ্রম সেন্টার মাত্র 6.92।
পশ্চিমবঙ্গের থেকে 4 গুণ বেশি টাকা সেন্ট্রাল কফারে মহারাষ্ট্র দেয়, কর্ণাটকও অনেক বেশি টাকা দেয়, তামিলনাড়ু দেয়। সুতরাং তারাই তো অ্যাকচুয়ালি এই অভিযোগ করতে পারে যে আমাদের থেকে যত টাকা তোমরা তুলে নিয়ে যাও তার একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মাত্র আমরা ফেরত পাই। কিন্তু কই, মহারাষ্ট্র তো বলে না, তামিলনাড়ু তো বলে না, কর্ণাটক তো বলে না। এদের মধ্যে তো দুটো স্টেট এখন কংগ্রেস শাসিত। তাহলে দিদিমণি, আপনি কাকে বোকা বানানোর জন্য আপনার মন গড়া তথ্য দিয়ে যান? এবার দেখা যাচ্ছে যে অ্যাবসলিউট টার্মসে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা। স্টেট গভর্নমেন্ট নিজের যে বাজেট ডকুমেন্ট, সেইটাতে নিজের স্টেট গভর্নমেন্টই দেখাচ্ছে যে সেন্ট্রাল ফান্ডিং টু দ্য স্টেট হ্যাজ বিন 31% মোর than the state's own revenues over period from financial year 2018-19 to 2023-24. কল্পনা করতে পারেন? এই ফিগারটা আমাদের রাজ্য সরকার বিধানসভায় যে বাজেট পেশ করেন সেই তারই ফিগার। এবং সেই ফিগারটা বলছে যে রাজ্য নিজের মুরদে যে রাজস্ব আদায় করে বা আয় করে, সেন্টারের কন্ট্রিবিউশন তার চাইতেও 31% বেশি। সেটা কেমন আমি পরপর আপনাদের পড়ে যাচ্ছি। 18-19 স্টেটস ওন রিসোর্স হচ্ছে, রেভিনিউ হচ্ছে 64,389, সেন্ট্রাল ফান্ডিং 81,585। 19-20-তে ছেড়ে দিন, আমি 22-23 আর 23-24 যাচ্ছি। 22-23 হচ্ছে রাজ্যের নিজস্ব রাজস্ব হচ্ছে 81,382, আর কেন্দ্রীয় সাহায্য হচ্ছে 1,13,230 কোটি, মানে 139% মোর দ্যান দ্য স্টেট রেভিনিউ। একই চিত্র 23-24-এও রাজ্যে নিজস্ব আয় 94,972, আর কেন্দ্রীয় সাহায্য পাওয়া গেছে 1,17,664 কোটি টাকা। ওভারঅল দাঁড়াচ্ছে রাজ্য নিজের মুরদে যত টাকা তোলে তার একটা গড় হিসেবে 131% বেশি টাকা কেন্দ্র এই রাজ্য সরকারকে দেয়। তারপরে এই ধরনের কথা বলার কোনো জাস্টিফিকেশন হয়? অ্যান্ড দিজ আর অল মানে ফ্যাক্টস, রেকর্ডেড। এগুলো এমন নয় যে আমি বানিয়ে বলছি বা এটা আমার নিজের আকাশ কুসুম কল্পনা। সুতরাং যে কারণে সুপ্রিম কোর্টে যাওয়া দরকার তখন যাবেন না সুপ্রিম কোর্ট, রাজ্যপালের পিছনে লাগতে 4টে মামলা করে দেবেন, চোরগুলোকে বাঁচাতে 20টা মামলা করে দেবেন, রাজ্য সরকারি কর্মচারীদের যেন তেন প্রকারেণ ডিএ আটকাতে বছরের পর বছর মামলা টালানোর জন্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে যা কলা কৌশল করার করে যাবেন। অথচ লক্ষ লক্ষ গরিব মানুষের প্রাপ্য টাকা পাইয়ে দেওয়ার জন্য যে রাস্তাটা নেওয়া সবচেয়ে কার্যকর, সেই রাস্তা আপনারা মানাবেন না। আর রাজস্ব আদায়, আপনাদের প্রাপ্তি, কেন্দ্রের বঞ্চনা, এইসব গাল গল্প দিয়ে কতদিন আপনি পার পাবেন? মুশকিল হয়ে গেল, যেটা বারবার করে আমি বলছি, এবং এটাই আক্ষেপের কথা, সেটা হচ্ছে বিরোধী আসনে এমন একজন নেতাও এখন বসে নেই যিনি who can call the government's bluff word for word। এই যেখানে অবস্থা, সেখানে বেনে বনে শিয়াল রাজা হবেই। এবং
যেখানে কোনো সার্ভেইলেন্স নেই, কোনো স্ক্রুটিনি নেই, কোনো রকম জিজ্ঞাসা চিহ্ন নেই, সেখানে তো রাজ্য সরকার পার পেয়ে যাবেই। নির্দিষ্ট সময় মতো বক্তব্য রেখে তারপরে চাইলে মমতা আজকে আবার বলতে পারতেন, সেই সুযোগ না নিয়ে তিনি বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি হবেন বলে একটা লোক দেখানো ওয়াকআউট করলেন। এবং তিনি বেরিয়ে আসার পর তার চেহারায় ক্রোধের চিহ্ন মাত্র ছিল না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্যবার দেখেছি। তিনি রেগে গেলে তার শরীরের ভাষা, মুখ চোখের চেহারা যা দাঁড়ায়, তার সঙ্গে আজকে রাষ্ট্রপতি ভবনের ফায়ারে তার যে চেহারা দেখলাম তার কোনো মিলই নেই। অর্থাৎ একটা অতি ছেদ চিতপুরের যাত্রাপালা মার্কা একটা চিত্রনাট্য আগে থেকে তৈরি করে তিনি গেছিলেন। মোদি সাহেবকে মুখটাও দেখানো হলো, আর ফিরে এসে ইন্ডিয়া জোটকেও বলা গেল যে দেখেছো আমি তোমাদের জন্য কতটা অপদস্থ হলাম। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।